ফের কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করে বলছেন যে উনি আবারও বললেন যে বিচার ব্যবস্থার কলঙ্ক করেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কি বলবেন? ও এখন বিজেপির প্রার্থী, ও তো পলিটিক্যাল কথা বলবে, ওকে আর জজ হিসেবে ধরবেন না। ওটা একটা বিজেপির একটা গুন্ডা, একটা বড় দালাল। এই 30-32 বছর প্র্যাকটিস করার পর 56-57 বছরে যে আইনজীবী জজ হয় না, সে একটা পাঁঠা আইনজীবী। তার জীবনে কোনো প্র্যাকটিস ছিল না বলে তার জজ হয়েছে, 6 বছরের জন্য জজ হয়েছে। আরে 32 বছর প্র্যাকটিস করে সিনিয়র গাউন পায়নি, এত অপদার্থ। কোনো জাজমেন্ট নেই ওর আর্গুমেন্ট করা। বললাম তো, আপনারা কেউ জানতেন পশ্চিমবাংলায় কোনো মানুষ জানতো অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলে একটা আইনজীবী ছিল, কোনো মামলা করেছে? জানতো? ওই লাইন ফাইন করে জজ হয়েছে, আবার লাইন ফাইন করে বিজেপিতে চলে গেছে। লাইনবাজ, গ্রেট লাইনবাজ, ও পাল্টিবাজ, এক নম্বরের ধান্দাবাজ, পাল্টিবাজ, ধান্দাবাজ। বললাম তো, ভারতবর্ষের কলঙ্ক এই লোকটা, একটা কলঙ্ক। মুখটা দেখবেন না, মুখটা দেখুন। প্রথম কথাটা হচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় যেগুলো নিয়ে এদের এত গাত্রদাহ, আমি দেখিনি যে এত রিভিউ পিটিশন করেছে, এই করেছে, একটা রায়কেও ভুল বলেছে সুপ্রিম কোর্ট। আইদার স্টে দিয়েছে অথবা সেটা মানে সেটাকে আপলিফট করেছে বা উইথহেল্ড করেছে, কিন্তু ভুল করেছেন বা সেইটা অনৈতিক এটা এখনও কিছু বলেনি। প্রথম কথা, স্টে অর্ডার মানে সেটা কিন্তু এইটা কখনো প্রমাণ করে না যে স্টে দিলাম মানে হচ্ছে সেই রায়টা ডিসরিগার্ড হয়ে গেল বা সেটা কোনো ভিত্তিহীন, অনৈতিক, সেটা কিন্তু বলা হচ্ছে না। ওভারটার্ন কিন্তু একটা রায়কেও করা হয়নি, বরং এই যাদেরকে নিয়ে এদের এই গাত্রদাহ, এই ধরুন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো অ্যাডভোকেট কিংবা অভিজিৎ গাঙ্গুলির মতো বিচারপতি, এদের এই অ্যাক্টিভিটির জন্যই কিন্তু এই দুর্নীতির যে পাহাড়টা তৈরি হয়েছিল সেটা কিন্তু সামনে এসেছিল। ফলে এদেরকে কৃতিত্ব দিতেই হবে। এনারা এই দুর্নীতিটাকে দুর্নীতির ওই ফাইলের মধ্যে না রেখে সেটা মানুষের সামনে এনে দিয়েছেন বলেই তারপর থেকে এই এত বিরাট জার্নি আমরা দেখতে পেলাম। সে ওনাদের গায়ে লাগছে সত্যি কথা বলতে নিজেদের পিঠ বাঁচানোর জন্যে। যারাই ওনার বিরুদ্ধে কথা বলবে, তথ্য ফাঁস হয়ে যাবে। এই যে একটা সততার মুখোশ পরে থাকা সর্বক্ষণ, যে আমরা একেবারে মারাত্মক ন্যায়পরায়ণ, নীতি আদর্শে একেবারে বেঞ্চমার্ক, এই যে ভণ্ড একটা মুখোশ পরে থাকা, এই মুখোশ যে ভেঙে দেবে তাকেই ওনার মনে হবে সে দালাল, সে অমুক তসু, নানা রকম তার ব্যক্তিগত জীবন নিয়ে কুৎসা করবে, এই করবে, সেই করবে। ফলে এটাকে এতটা গুরুত্ব দেওয়ার কিছু নেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন হাইকোর্টের সমস্যা হচ্ছে এরকম কতগুলো অশিক্ষিত আইনজীবী জাজ হয়ে গেছে, এখন দরকার ভালো আইনজীবী জাজ হওয়া। কি বলবো? আমার একটা কথা, আপনারা যখন এসছেন আমার একটা জিনিস মনে হচ্ছে, আমিও তো দীর্ঘদিন ধরে হাইকোর্টে প্র্যাকটিস করছি। কলকাতা হাইকোর্ট এখন দরকার সত্যিকারের ভালো আইনজীবী জজ হওয়া। এরও কোনো জজের জুনিয়র জজ হয়ে গেলে বা কারোর সঙ্গে কারো জজের কোনো উকিলের বন্ধু জজ হিসেবে বড় জায়গায় থাকলে হাইকোর্টে এটা কিন্তু বারবার হবে। উনি পরীক্ষা দিয়ে দিন না, উনি কলেজিয়ামের কাছে রিকোয়েস্ট করুন যে আমি বিচারপতি হতে চাই, বা জুডিশিয়াল পরীক্ষা দিয়ে কল্যাণবাবু জুডিস্ট হন না। কে বারণ করেছে? আমরা তো বারণ করিনি। উনি যদি নিজেকে এত যোগ্য মনে করেন তাহলে উনি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যেখানে যা বসার আছে হন, কলেজিয়ামকে জানান, ওনার যারা রেকমেন্ড করছি আমি রেকমেন্ডেশন নিয়ে যান, চিফ মিনিস্টারকে বলুন তিনি রেকমেন্ড করুন, কিংবা যারা আপনি সুপ্রিম কোর্টের কাছে চিঠি দিন যে আপনার মনে হচ্ছে যে আপনি ভারতবর্ষের জুডিশিয়াল সিস্টেমে একটা বেঞ্চমার্ক ফিগার হতে পারেন, কিংবা আপনি হচ্ছে এমন একজন ব্যক্তি হতে পারেন যে কিনা ভারতবর্ষের জুডিশিয়াল রায়কে নতুন কোনো একটা দিশা দেখাবেন। আপনার যদি সেটা মনে হয় আপনি হন, আমরা তো চাইছি, কেন ভালো আইনজীবী আসবে না? ঠিক, কিন্তু যারা আছে তাদের দিকে কাদা ছুঁড়ে আপনি নিজেকে হিরো প্রমাণ করলে সেটাও তো চলবে না। কারণ আপনিও তো খুব একটা ভালো লোক বলে আমি শুনিনি। আমার কাছে এরকম অনেক তথ্যই আছে যেখানে আপনি কত সৎ আইনজীবী বা কি মারাত্মক ন্যায়পরায়ণ সেই ইনফরমেশান আমার কাছেও আছে, কিন্তু সেটা আমি বলতে চাই না, আপনাকে আইনজীবী হিসেবে শ্রদ্ধা করি বলে। কিন্তু আপনি আনফর্চুনেটলি তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করেন। আচ্ছা, আপনি এত বড় যদি ন্যায়পরায়ণ হবেন, আপনি তাহলে পার্লামেন্টে দাঁড়িয়ে ভাইস প্রেসিডেন্টকে ভেঙিয়েছিলেন কেন? এটা কি কোনো গণতান্ত্রিক ফ্রিডম অফ এক্সপ্রেশনের মধ্যে পড়ছে যে ভাইস প্রেসিডেন্টকে ভেঙানো, তার সে চাষি না সে কোন জায়গা থেকে এসছে সেইটাকে মানে মক করা, তার জাতি নিয়ে কথা বলা, এটা কি কোনো সুস্থ বিচারপতির লক্ষণ? আমি আজ অবধি অভিজিৎবাবু কেন, কলকাতার যারা সম্মানীয় অনারেবল জাস্টিস রয়েছেন কোনোদিন শুনিনি তারা কোনোদিন কোনো দলকে নিয়ে বা কোনো মানুষের জাতি আদর্শ, তার সে কীরকম দেখতে, সে একটু কুঁজো না লম্বা, সে একটু বেটে না মোটা, সেই নিয়ে কোনো ডেরোগেটরি রিমার্ক পাস করতে আপনি যাদেরকে চোর ছাচোর বিজেপির দালাল বলছেন জাস্টিসদের, আমি অন্তত দেখিনি।
আমি আপনাকে দেখেছি যে আপনি পার্লামেন্টের সামনে ভেঙাচ্ছেন, কাকে ভেঙাচ্ছেন? ভাইস প্রেসিডেন্টকে ভেঙাচ্ছেন, যে দেশের সুপ্রিম সিটিজেনদের মধ্যে একজন। আপনি তাকে ভেঙাচ্ছেন, তার জাতি নিয়ে মক করছেন, ঠাট্টা তামাশা করছেন, আবার বলছেন যে আমি নাকি মিমিক্রি করলাম। মিমিক্রি করতে গিয়ে কারোর জাতি, জেন্ডার, সে কীরকম দেখতে, সেটাকে ভেঙিয়ে তাকে অপমান করা, এবং সে দেশে নয়, সে দেশের ভাইস প্রেসিডেন্ট। এইটা যদি আপনার জুডিশিয়াল আদর্শ হয়ে থাকে, তাহলে ভাই আপনি জুডিশিয়াল সিস্টেমের মধ্যে এলে বিপদ আছে। কিন্তু আপনার যদি মনে হয় আপনি যোগ্য, আপনি সুপ্রিম কোর্টে চিঠি দিন, আপনি জানান প্রধান বিচারপতিকে যে আপনার মনে হচ্ছে যে আপনি ওভার কোয়ালিফাইড হয়ে গেছেন, আপনি আইনজীবী হয়ে বসে আছেন কেন? আপনার প্র্যাকটিস করার দরকার নেই, আপনি জাজমেন্ট হন। দরকার বলে প্রাইম মিনিস্টারকে বলুন, প্রেসিডেন্টকে বলুন। আমি তো চাইছি যে কল্যাণবাবুকে দরকারে প্রধান বিচারপতি করে দিন আপনারা একদম সুপ্রিম কোর্টে দিয়ে, এবং মানে তিনি এলেই নিশ্চয়ই তিনি বলে দেবেন যে দুর্নীতিটাই আসলে আসল আইন। তারাই তো বলেন, এই দুর্নীতিগ্রস্ত দলের প্রতিনিধিত্ব করছেন, তিনি প্রধান বিচারপতি হয়ে যাবেন, এবং তখন একটা অন্য মজার জিনিস আমরা দেখতে পাবো যে যারা চোরছাচোর ক্রিমিনাল তারা হয়ে যাবে সাধারণ মানুষ, আর সাধারণ মানুষরা জেলে চলে যাবে। এরকম একটা আইন হয়তো উনি নিয়ে আসবেন। তার কারণ এটা তো মনে করে যে ঘুষ নেওয়া, মানুষকে মারা, ধর্ষণ করা, এগুলো ছোট ঘটনা, সাধারণ ঘটনা, সন্দেশখালিতে কিছু হয়নি, গামদুনিতে কিছু হয়নি, মেয়েদেরকে মারধর করেছে, মেরেছে, ধরেছে, কী অসুবিধা হয়েছে, এগুলো তাদের কাছে ম্যাটার নয়। তো সেই কারণে উনি যদি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়ে বসেন, আমরা এরকম একটা সমাজ দেখতেই পারি। তবে আমার মনে হয় যে আপনি যদি মনে করেন যে এখন যারা আছে তারা আন্ডার কোয়ালিফাইড, তারা যোগ্য নন, এবং আপনি এত কিছু জানেন, তাহলে আপনি বাইরে থাকবেন কেন? আমরা চাই আপনি আসুন। আপনি যদি সুপ্রিম কোর্টে চিঠি দেন, কেউ সই না করলে আমি সই করব যে আপনাকে আমরা চাইছি, আপনি প্রধান বিচারপতি হয়ে আসুন, রাষ্ট্রপতি হয়ে আসুন, যেটা করতে ইচ্ছা করে আপনি করুন, করে আমরা দেখতে চাই আপনি কি করেন। বাইরে থেকে বুজুং বাজুং না বলে আপনি ওখানে গিয়ে কি করেন সেটা আমরা দেখতে চাই। কিন্তু আপনি দীর্ঘদিন তো পার্লামেন্টে ছিলেন, আপার হাউসে বা এতে, আপনার বিশেষ কিছু পারফরমেন্স আমরা দেখতে পাইনি। যখন আপনি বাইরে এসে সিএ নিয়ে অনেক কথা বললেন, এই বললেন, সেই বললেন, যখন টেবিল করা হয় সেখানে প্রপার ডিবেট করেন না, ওর ঠিকঠাকভাবে যান না, আর্গুমেন্ট করেন না, সেখানে আপনারা কি করেছেন সেটাও তো ডেটা খুললে দেখা যায়। ফলে ওই বাইরে এসে মুখোশ ধরবেন না। আপনারা যারা মেম্বার অফ পার্লামেন্ট আছেন, বোথ ইন আপার হাউস অ্যান্ড লোয়ার হাউস, সেখানে আপনাদের অ্যাটেন্ডেন্স, আপনাদের অ্যাক্টিভিটি, কতদিন যান, কী করেন, কী ডিবেটে পার্টিসিপেট করেন, সেই সমস্ত তথ্য সাধারণ মানুষ দেখতে পায়। এটা কিন্তু ইন্টারনেট চলে এসেছে এখন কিন্তু ওইগুলো স্ট্রিম হয়, লাইভ স্ট্রিম হয়, কোর্টের যাবতীয় জিনিসপত্র সেগুলো কিন্তু দেখা যায়। ফলে মানুষকে আর ওইসব ভুলভাল বুঝিয়ে রাখা যাবে না। আমি চাই যে কল্যাণবাবু যদি মনে করেন তাকে আমরা রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই, বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে দেখতে চাই, যেভাবে মহাপুরুষ হিসেবে অবতীর্ণ হতে চান হন, আমার কোনো অসুবিধা নেই, আমার পূর্ণ সমর্থন রইল। এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করে দেবাংশু ভট্টাচার্য বলছেন যে মানুষের চাকরি চলে যাচ্ছে আর উনি ফুর্তি করছেন, কী বলুন? দেখুন, প্রথম কথাটা হচ্ছে, বেশ কিছু বছর আগে দেবাংশুকে একটা পোস্টে খুব আবেগপ্রবণভাবে আমি বলতে দেখেছিলাম যে তার বাবা নাকি 60 বা 70 একজন মানুষ, তাকে কষ্ট করে রোজগার করতে হয়। কেন দেবাংশুর বাবাকে 70 বছর বয়সে কাজ করতে হচ্ছে? দেবাংশু কিছু করতে পারেন না কেন? কি করে করবেন? যুব সমাজের কাজ নেই তো, চাকরি নেই তো, তাই নেতা হতে হয়েছে। কারণ ও জানে যে নেতা হলেই করে কমে খেতে পারবো, এছাড়া কোনো চাকরি নেই। যার চাকরি থাকবে, আমি বলে দিচ্ছি আপনাকে, বাংলার বাইরে অধিকাংশ অন্যান্য রাজ্য বা উন্নত শহর, রাজ্য, এই সমস্ত জায়গাগুলোতে যান, সেখানে দেখতে পারবেন যে সেখানকার মানুষজন এই ভোট নিয়ে এত ব্যস্ত নয়। কারণ বাংলায় কোনো ব্যবসা নেই, কাজ নেই, লোকের মানে অন্য কিছু নিয়ে ভাবার সময় নেই, সেই জন্য এই সমস্ত জিনিসপত্র করে। দেখুন, দেবাংশু কি বললো না বললো সেটায় অত গুরুত্ব দেওয়ার এখনও কিছু আছে বলে আমি মনে করছি না। তিনি এমপি ক্যান্ডিডেট, তিনি, তার প্রতি আমার শুভকামনা থাকবে। কিন্তু আইন ব্যবস্থা নিয়ে অন্তত তার থেকে আমরা শুনবো না, কারণ আমার সেই পোস্টটা মনে পড়ে যায় যে 70 বাবাকে কাজ করতে হচ্ছে টু আর্ন মানি। এটা দেবাংশুর কাছে লজ্জা হওয়া উচিত। তার কারণ সে একটা 24-25 বছরের ছেলে, সে বাংলায় থাকে, সে বাংলার নিজের মেয়েকে চায় না কি, দিদি ভক্ত, তিনি দিদিকে কি কেন বলেন না যে কেন ভাই 24-25 বছর বয়সে আমায় কেন এমপি হওয়ার জন্য উঠে পড়ে লাগতে হবে, কেন আমি নিজে একটা প্রপার ব্যবসা করে কোটি কোটি টাকা রোজগার করতে পারিনি, কেন আমি একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে পারলাম না, কেন আমি একটা চাকরি পেলাম না? এইটা দিদিকে গিয়ে তিনি বলুন না। তিনি তো দিদির খুব ঘনিষ্ঠ, দিদি দাদা তার যারা আছেন আর কি, তাদের এত ঘনিষ্ঠ। দেবাংশু গিয়ে বলুন এটা, যে দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গিয়েই বলুন না যে দাদা, আপনি যদি একটা এত বড় বাড়িতে থাকতে পারেন, আপনি যদি একটা এত দামি গাড়ি চড়তে পারেন, আপনার যদি এত সম্পত্তি হতে পারে, তাহলে আমার এই যে ছাত্র পরিষদের যে ব্যাটল গ্রাউন্ড নিয়ে আমরা যারা চলছি, যে বিরাট ব্যাটালিয়ান, আমাদের কেন হচ্ছে না দাদা? আমরা একটু ব্যবসা করতে চাই, শিখতে চাই, চাকরি করতে চাই, আমরাও টাকা রোজগার করতে চাই, আমরা কেন সৎ উপায়ে রোজগার করতে পারছি না?
কারণ এই যে যাদেরকে দাদা দিদি বানিয়েছেন, যাদেরকে দেখছেন বাড়ি গাড়ি, সেই টাকাটাও তো সৎ নয়। তারা তো ক্যামেরার সামনে বলতে পারবেন না যে হ্যাঁ আমি একজন এন্টারপ্রেনার, বেশ করেছি, আমি গাড়ি চড়ি, আমার ব্যবসার টাকায় চড়ি। সেই সৎসাহস তো তাদের নেই, কারণ এরা সবাই জানে যে টাকাটা সৎ উপায় ইনকাম করা টাকা নয়। সেজন্যই আজকে দেবাংশুকে অন্য কোনো পেশায় না গিয়ে সে ভালো লিখতো, লেখক হতে পারত, খুব ভালো লিখতেন এক সময়। লেখক হলেন না কেন? পাবলিশ হবে না। বই পড়ে কে? বাজার নষ্ট করেছে কে? শাসক দল। পাড়ার ক্লাবগুলোকে রাজনৈতিক ইয়েতে কে পরিণত করেছে? শাসক দল। সেই জন্য ও চাকরি পাবে না। ও কালচার নিয়ে, কৃষ্টি নিয়ে একটা ফিল্মের স্ক্রিপ্ট লিখবে, ফিল্ম চলবে না। কে নষ্ট করেছে ফিল্ম ইন্ডাস্ট্রিকে? শাসক দল। তার কারণ হচ্ছে যে প্রত্যেকটা বাজারকে নষ্ট করে দেওয়ার পরে এখন যদি যুব সমাজের মনে হয় যে আমরা এখন বিরাট রেভলিউশন আনবো, সেটা তো হয় না। প্রথম কথাটা হচ্ছে যে আলটিমেটলি দেবাংশুকে ওর দল সাইডলাইন করছে এবং সেটাও বুঝতে পারছে না। এটাই আমার কাছে খুব আনফর্চুনেট, কষ্টের। কারণ ও ভালো যুব নেতা হতে পারতেন, ওর সেই যোগ্যতা ছিল, কিন্তু ওকে ভুলভাল বুঝিয়ে, ওকে নানা রকমভাবে ব্যবহার করে ওর দল ওকে সাইডলাইন করছে। এবং আমি জানি না এটা ও ফিল করতে পারছে কিনা, কিন্তু এইভাবেই যারা যোগ্য কথা বলে, যাদের ক্ষমতা আছে, যাদের মেধা আছে, বুদ্ধি আছে, তাদেরকে এই করাপ্টেড রাজনৈতিক নেতারা নষ্ট করে। তাই দেবাংশুর উচিত ওর যা লিডারশিপ আছে, ও সেই লিডারশিপটাকে ব্যবহার করে ভালো কোনো কাজ করুক। ওর অনেক ফ্যান রয়েছে, ও যদি বলে যে একটা ভালো কিছু করবে, ভালো কিছু ইন্টারেস্টিং আইডিয়া দেবে, হাজার হাজার মানুষ ওর সাথে থাকবে। তো দয়া করে এই দুর্নীতিপরায়ণ লোকেদের হয়ে গলা না ফাটিয়ে ও নিজের মতো কিছু করুক, যেখানে ওর নিজের আইডেন্টিটি তৈরি হবে, রাদার দ্যান এই করাপ্টেড লোকেদের প্রতিনিধি। অরিত্রদা, আমার শেষ প্রশ্ন যেটা করব সেটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমার উপর রাগ তো বোমা ফাটিয়ে মেরে দে, অভিষেককে তো খুন করতে গিয়েছিলি। এরপরে তিনি বলেন ভোট চলাকালীন বিজেপির এক গদ্দার বলল বোমা ফাটাবো, আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত রাগ তো বোমা ফাটিয়ে মেরে দে, অভিষেককেও তো খুন করতে গিয়েছিলি, ধরে ফেলেছিলাম আমরা। এখানেই না থেমে তিনি পরবর্তীতে বলেন তার বাড়ি পর্যন্ত রেকি করেছে, ফেস টাইমে ফোন করেছিল, আপকা সাথ বাত করনা চাহতি হু বলা হচ্ছে, দেখা করলেই গুলি করে দিত। কী বলবেন? বিজেপির এক গদ্দার বললেন বোমা ফাটাবো। আরে বোমা ফাটিয়ে মমতা ব্যানার্জির ওপর রাগ হয়তো মেরে দে, অভিষেককেও তো খুন করতে গেছিলি, ধরে ফেলেছিলাম আমরা। কিভাবে করেছিলি? তার বাড়ি পর্যন্ত রেকি করেছে, ফেস টাইমে ফোন করেছে, আপকা সাথ বাত করনে চাহতি হু বলে সময় দিলেই গুলি করে দিয়ে পালিয়ে যেত। দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমি জানি না যে এরকম কে ওনাকে মারতে চেয়েছেন বা কী করতে চেয়েছেন। আমি অন্তত একজন সাধারণ মানুষ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কারণে মৃত্যু কামনা করি না। রাজনৈতিক আদর্শের বিরোধিতা কখনোই রক্তপাতের হয় না। আমি হিংসায় বিশ্বাস করি না, এবং যারা হিংসা ছড়ায় এবং হিংসা করে আমি তাদের বিরোধী। আমার যেটা মনে হয় যে কোনো সাধারণ মানুষ ওনাকে মারতে চায় না। ওনাদের এখন মারতে যারা চাইছে তারা হচ্ছে যাদেরকে টেনে উনি দুর্নীতিতে এসেছে, সেইটা এখন বুমেরাং হয়ে গেছে। আমি আপনার থেকে টাকা খেয়েছি, টাকা খেয়ে আপনাকে প্রমিস করেছি কিছু একটা, সেটা দিতে পারছি না, এদিকে টাকাটাও খেয়ে নিয়েছি, তো তখন আমি কিন্তু এনিমি হয়ে যাচ্ছি। কিন্তু কোনো সুস্থ স্বাভাবিক মানুষ ওনাদের মারতে চায় না, যথেষ্ট রেসপেক্ট করে। এবং মানুষের সত্যি কথা বলতে কি, আমি যখন দেখি রাস্তাঘাটে মিছিল ফিছিল হয়, কিছু এসে যায় না, মানুষ খুব করুণার চোখে এদেরকে দেখে। কি বলবে বলুন? সবাই তো জানে যে এদের করাপশনের পাহাড়টা কী। তো সেজন্যে মানুষ ওনাদের মারবে না। এবং এত সিকিউরিটি, এত কিছু ভেদ করে এখন বিশেষত এই ধরনের লোকেদের যে পরিমাণ হেভিওয়েট সিকিউরিটি থাকে, তাদেরকে মারাও তো এত সোজা না। যদি কেউ মারার ফন্দি করে থাকেন সেটা ক্রিমিনাল অফেন্স, নিশ্চয়ই তার সেরকম হলে তার আইনি ব্যবস্থা হবে, সেটা তিনি করবেন। কিন্তু আমি মৃত্যু কামনা করছি না। আমি চাইছি যে আইদার আপনারা সৎভাবে রাজনীতি করুন, মানুষ সোশ্যাল প্রোগ্রেসের কথা বলুন, আর যদি মনে করেন যে এই চুরি ছ্যাঁচড়ামোটা করতে থাকবেন, তাহলে চেয়ার থেকে বিদায় নিন, রিজাইন করুন। মানুষের সাথে ছেলে খেলা করবেন না। আপনি যা কামিয়ে নিয়েছেন, মোটামুটি আপনার 2-3 পুরুষ একেবারে নাক ডেকে ঘুমোতে পারবে, আপনার কোনো চিন্তা নেই, আমি বিশ্বাস করি সেটা। তো দয়া করে চেয়ার আটকে বসে থেকে বাংলাটাকে আর গোল্লায় পাঠাবেন না। আইদার সৎভাবে সঠিক লিডারশিপ নিয়ে দুজনেই করুন। অভিষেক ব্যানার্জি নতুনভাবে আসছেন, আই ওয়েলকাম হিম, কিন্তু দয়া করে এই ছ্যাঁচড়ামোটা আর করবেন না। আর নতুন কিছু করলে আপনারা করুন, যাতে মানুষ সত্যি সোশ্যাল প্রোগ্রেসের কথা বলতে চায়। কিন্তু আমি দুজনেরই সার্বিক সুস্থতা কামনা করি, আপনারা ভালো থাকুন, সেটাই চাই আমি। ভোটের মধ্যেই নিয়োগে দুর্নীতি মামলায় বড় ধাক্কা খেল রাজ্য। তৃণমূলের আসন সংখ্যা কি কমবে? কি বল? দেখুন, আমি তো সেফোলজিস্ট নই, আমি বাইরে থেকে প্রেডিক্ট করতে পারি না, কিন্তু আমার মনে হয় যদি মানুষকে ভুল বোঝানো না হয় গ্রাউন্ডে, কারণ গ্রাউন্ডে তৃণমূলের একটা বড় ওয়ার্কফোর্স কাজ করে, যেটা আমি দেখেছি,
তারা খুব স্ট্র্যাটেজিক্যালি মানুষকে বিভ্রান্ত করে দেওয়ার একটা চেষ্টা করে। তো সেই জন্য অনেক জায়গাতে মানুষ বুঝেও কোথাও যেন ভোটটা দিতে গিয়ে একটুখানি ঘাবড়ে গিয়ে আবার একটা অন্যরকম রেজাল্ট দিয়ে ফেলেন। তবে আমার মনে হয় যে মানুষ যদি সত্যিই সচেতনভাবে থাকেন, কারণ তৃণমূল যে দুর্নীতিগুলো করেছে, আমি বারবার যেটা বলছি, সেই দুর্নীতির ইম্প্যাক্ট শুধুমাত্র 20,000 বা 25,000 লোকের ওপরে গিয়ে পড়ছে যারা ওই মামলা করেছেন বা যারা মামলায় দোষিতা নয়। এর একটা ইনডিরেক্ট সোশ্যাল ইম্প্যাক্ট আছে যেটা হিউজ, এটা আপনাকে বুঝে নিতে হবে। তার কারণ মানে অপদার্থ লোক যদি শিক্ষক হিসেবে আসে, তাহলে সে শুধু যে ঝামেলা করছে তা নয়, সেই শিক্ষক একটা ক্লাস ভর্তি 50-100টা বাচ্চাকে পড়াচ্ছে, সেই জেনারেশনটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে ওভারঅল বাজারটা আমরা সর্বভারতীয় প্রেক্ষাপট থেকে 2 দশক পিছিয়ে যাচ্ছি। তো আপনারা যদি আপনাদের নিজেদের ভালো চান, এখন কিন্তু আর সমস্যাটা দূরে নেই। এখন কিন্তু আপনি যেটা আগে মানুষ ভাবছিল যে আমার তো কিছু হয়নি, আমি তো ভালোই আছি, আপনি ভালো নেই, আপনি ভালো আছেন, এটা আপনাকে বোঝানো হচ্ছে। আপনার রোজগার বাড়ছে না, আপনার সম্পত্তি বাড়ছে না, আপনার কাজের প্রমোশন লিমিটেড হয়ে যাচ্ছে। আপনি সরকারি কাজ করুন বা বেসরকারি কাজ করুন, যাই বলুন, আপনার স্কিল হিসেবে আপনি যোগ্য টাকা পাচ্ছেন না মশাই। আপনি আজকে একটা দক্ষিণ ভারতের রাজ্যে যান, পশ্চিম ভারতের রাজ্যে যান, সেখানে যান, কোথাও না আপনি যদি উড়িষ্যার কথা ভাবি, একদম আমার প্রতিবেশী রাজ্য, সেখানে গেলেও আপনার স্কিল অনুসারে আপনার রোজগার বেশি হবে। এটা মুখের কথা নয়, বাজারে আপনি গিয়ে নিজে সিভি পাঠিয়ে দেখুন 4টে কোম্পানিতে গেলে আপনার সাথে কি হয়। ঘটনাটা হচ্ছে যে ক্রমাগত বাংলার বাজারটা সংকুচিত হচ্ছে, এবং সংকুচিত হচ্ছে সেটা ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক কারণে। এরা ক্রমাগত ব্যবসায়ীদের কাজ করতে দেবে না, নানা জায়গা থেকে ঘুষ নেবে, এই করবে। আজকে শিক্ষা ব্যবস্থার দুর্নীতি, স্বাস্থ্যের দুর্নীতি, রেশনের দুর্নীতি, পুরো ব্যবস্থাটা ভেঙে গিয়ে আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে। নেতা নেত্রীদের সম্পত্তি বাড়ছে, কোটি কোটি টাকার বাড়ি গাড়ি হচ্ছে, আপনি কিচ্ছু পাচ্ছেন না। আপনাকে বোঝানো হচ্ছে যে হ্যাঁ একদিন সুদিন আসবে, ভালো কিছু হবে, এই হবে, এগুলো সম্পূর্ণ ফালতু কথা, একটিও বাস্তবায়িত হবে না। তাই দয়া করে এবারে আর বিভ্রান্ত হবেন না, কে কী বলছে, কে টিভিতে কী বললো, ইউটিউবে কী বললো, ওসব না শুনে এবারে বুঝুন যে যারা এই মুহূর্তে যাদেরকে আপনি ক্ষমতায় রেখেছেন তারা ইনএফিশিয়েন্ট, করাপ্টেড। এইটা বুঝে আপনি ভোটটা দিন, তাহলেই আমার মনে হয় যে একটা বেটার অল্টারনেটিভ ফিউচার আমরা তৈরি করতে পারি। এসএসসি মামলায় যে হাইকোর্ট রায় দিয়েছে সে প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে সুপ্রিম কোর্টে 5 মিনিট স্টে করবে এই রায়, কি বলবেন? আর এই জাজমেন্ট স্টে হবে, এই জাজমেন্ট স্টে হবে একদম। যে জজেরা জাজমেন্ট দিয়েছে তারা দেখবে এই জাজমেন্ট স্টে হচ্ছে, তাদের সহ্য করতে হবে। কিন্তু দেখুন, প্রথম কথা হচ্ছে যে কল্যাণবাবু একজন সিনিয়র আইনজীবী হয়েও বিগত বেশ কিছু ঘটনায় ওনার যা মন্তব্য, এর আগে অভিজিৎ গাঙ্গুলি বিচারপতির পারিবারিক জীবন নিয়ে আজে বাজে কথা বলেছেন, ইত্যাদি বলেছেন। তো ওনার সম্পর্কেও অনেক খারাপ কথা কিন্তু প্রমাণসহ বাজারে রয়েছে, কিন্তু ওনাকে সবাই শ্রদ্ধা করে আইনজীবী হিসেবে, সেই জন্য সেগুলো আমরা বা আর 5 জন ওনার যারা প্রতিপক্ষ তারা কেউ বলে না। কিন্তু ঘটনা হচ্ছে যে উনি নিজেও কিন্তু খুব একটা দুর্ধর্ষ মানুষ নন, যে একেবারে মারাত্মক নীতিপরায়ণ, ন্যায়পরায়ণ মানুষ কিন্তু নন। ফলে আশা করি উনি নিজেও সেইটা মাথায় রেখে উনি কথাটা বলবেন। এবং দ্বিতীয় কথা হচ্ছে উনি এটা বলছেন 5 মিনিটে স্টে হয়ে যাবে। সুপ্রিম কোর্টটা তো ওনার পৈতৃক সম্পত্তি নয়, সেখানে একটা আইনের হিসেবে জাজমেন্ট হয়। যদি সুপ্রিম কোর্ট মনে করে স্টে দেওয়ার তারা দেবে, কিন্তু তার মানে যদি স্টে অর্ডার হয়েও যায়, তার মানে এটা জাস্টিফাই করা যায় না কখনোই যে ঘুষ নিয়ে চাকরি নেওয়াটা দারুণ কোনো বীরত্বের লক্ষণ। ঘুষ নিয়ে চাকরি দিয়েছে, গভর্নমেন্ট করাপ্টেড, এসএসসি ডিপার্টমেন্টের ভিতরে জালিয়াতি হয়েছে, তারা ওএমআর শিট থেকে শুরু করে একাধিক ডকুমেন্ট, বিভিন্ন রকমের ডকুমেন্ট তারা কখনো মানে ট্যাম্পার করেছে, কখনো নষ্ট করেছে, প্রমাণ লোপাট করেছে, এইগুলো প্রমাণিত। সুপ্রিম কোর্ট স্টে দিয়ে যদি দিয়েও দেয়, আমি ধরে নিই, তাতেও এটা ভেবে নেওয়া কিছু নেই যে তৃণমূল কংগ্রেস একটি সৎ দল এবং তারা যারা এই কাজগুলি করেছেন পার্থ চ্যাটার্জির নেতৃত্বে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিপার্টমেন্টে যে সমস্ত লোকগুলি রয়েছেন, মন্ত্রী আমলারা, তারা একেবারে বিরাট ন্যায়পরায়ণ, সেটা কিন্তু নয়। ঘুষ দিয়ে চাকরি হয়েছে, মানুষ সাফার করছে, 8 বছর ধরে যোগ্য মানুষরা কষ্টে আছেন, পড়াশোনা করে, পরীক্ষা দিয়ে, ইন্টারভিউ দিয়ে, তৎসত্ত্বেও তারা কাজ পাননি। এইটা কিন্তু প্রমাণিত সত্য, এর জন্য কোর্ট লাগে না। এটা আমরা সবাই দেখতে পাচ্ছি, নিজেদের জীবনে সাফার করছি আমরা, যারা চাকরি প্রার্থীরা ওখানে এই গরমের মধ্যেও, যেখানে বাড়িতেই পাখা চালিয়ে বসে থাকা যাচ্ছে না, সেখানে কিন্তু রাস্তায় বসে আছে অনেক মানুষ, সেই মানুষগুলি কিন্তু এটা দেখতে পাচ্ছেন। ফলে কোর্ট দিয়ে নিজেদেরকে জাস্টিফাই করবেন না। কোর্ট রায় দিয়েছে, আপনি আবার একটা উল্টোপাল্টা যুক্তি উপস্থাপনা করবেন, সেটা দিয়ে ডিলে হবে। সেটা আমরাও চিটফান্ডের টাকা পাইনি, কিন্তু তার মানে কি এই যে সুদীপ্ত সেন বড় শতলোক ছিলেন? তার মানে কি এই যে চিটফান্ডের টাকা গভর্নমেন্ট জানতো না?
সমস্ত কিছু এগুলো জানতো। কোনটা রায় বেরোলো কোনটা রায় বেরোলো না সেটা দিয়ে এটা কখনোই প্রমাণিত হয় না যে দুর্নীতিটা হয়নি। দুর্নীতি হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। নেতা মন্ত্রীদের সম্পত্তি বেড়েছে, বাড়ি গাড়ি বেড়েছে, জমি বেড়েছে, অথচ তারা ব্যবসাও করেন না, চাকরিও করেন না, কিছুই করেন না, রাজনীতি করেন আর কোটি কোটি টাকার মালিক হয়ে যান। সেটা আমরা আমাদের পাড়ার কাউন্সিলর থেকে শুরু করে আচ্ছা মন্ত্রী আমলা সবার ক্ষেত্রেই সেই বারবারন্ত দেখেছি। এবং প্রত্যেকেই আমরা জানি যে রাজনীতি করে কিভাবে এরা টাকা কামান, কিভাবে তোলাবাজি হয়, পাড়ার মিষ্টির দোকান থেকে শুরু করে একেবারে বড় কর্পোরেট বিভিন্ন জায়গায় কিভাবে হুমকি দিয়ে টাকা তোলেন সে সাধারণ মানুষ জানে। তো নতুন করে এটা বলার কিছু নেই। ফলে কোর্টে স্টে হলো কি হলো না, যদি হয়েও যায় তাও আমি বলে দিতে পারি যে এনারা 100% করাপ্টেড। এনারা মানুষের সাথে অন্যায় করেছেন, অনাচার করেছেন এবং বাংলাকে 2 দশক পিছিয়ে দিয়েছেন। তিনি আরও বলছেন যে এই যে দুর্নীতি হলো বা এই যে হাইকোর্টের এসএসসি মামলায় রায়, তার কোনো প্রভাব পড়বে না বাংলায়, কারণ বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই চায়। কিচ্ছু পড়বে না, এতে কিছু এসে যায় না। বিজেপি কোথাও হওয়া পাবে না, সিপিএম কোথাও নেই সারা পশ্চিমবাংলায়। অনেক কথা অনেক কিছু বলেছে, শুনে রাখুন, বাংলায় কোথাও কেউ নেই। আমিও তো ঘুরে বেড়াচ্ছি, আমিও তো দেখছি, মানুষ বাংলার মানুষ চাইছে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে। ওসব বলে লাভ নেই, ওসব বলে টলে কিচ্ছু হবে না। আজকেও তো আমি ঘুরতে ঘুরতে বলছিলাম, সবাইকে বলছিলাম, আমার এমএলএ বললাম, দেখো গ্রামের মেয়ের মুখের হাসিখানা দেখো, শুধু এই হাসি কিন্তু দেখতে অনেক দিন পর পাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা আছে। দেখুন, সেটা তার রাজনৈতিক প্রচার, সে নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু মমতা আপনাদের এটাও বলে রাখি যে হয়তো অনেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজকে ভরসা করে এখনও যারা তৃণমূল করছেন, সিনিয়র তৃণমূলে যারা আছেন, তারা হয়তো ঠিকই যে মমতা ব্যানার্জির ইমেজকে ভরসা করে করছেন। কিন্তু তৃণমূল কংগ্রেস দলটার মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কোনো ব্র্যান্ড ইকুইটি নেই। যেদিন মমতা ব্যানার্জি রিটায়ার করবেন বা সরে যাবেন, সেদিন কিন্তু একদম তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে পড়বে দলটা। আইদার নিশ্চিহ্ন হয়ে যাবে অথবা প্রতিপক্ষ কোনো শক্তিশালী দলের সাথে মার্জ হয়ে যাবে। তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির ব্র্যান্ডিংটা বারবার কেন ব্যবহার করতে হচ্ছে? একটা দলের নিজস্ব কোনো আদর্শ নেই, একটা দলের নিজস্ব কোনো স্ট্যান্ড নেই, একটা দলের নিজস্ব কোনো এজেন্ডা নেই। সে বলতে পারে না যে হ্যাঁ এটা যা হয়েছে আমি এই 4টে পলিসি দিয়েছি বা আমি এই বাজারটা করেছি, এসএসসিতে দুর্নীতি হয়েছে দিয়েছি, আমি দুর্নীতির সমাধান হিসাবে এই 4টে দিয়েছি। আসলে সমাধানের রাজনীতিরা করতে চান না। বারবার মমতা ব্যানার্জির এই ইনোসেন্ট ফেসটাকে ব্র্যান্ডের মধ্যে রেখে আমাদের যারা গ্রামগঞ্জ মফস্বলে সাধারণ মানুষ তাদেরকে ভুল বোঝাচ্ছেন। সেই জন্য এনারা চাইছেন যেদিন মমতা ব্যানার্জি রিটায়ার করবেন, একটা মানুষ তো সারা জীবন থাকতে পারেন না। আজকে অলরেডি শারীরিকভাবে তিনি দুর্বল হয়ে পড়েছেন, একটা তো রিটায়ারমেন্ট থাকে, একটা অবসর থাকে মানুষের। যেদিন উনি অবসর নেবেন, আমি লিখে দিতে পারি তৃণমূল কংগ্রেস দলটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে এবং এর কোনো অস্তিত্বই আর ইতিহাসে থাকবে না। তাই তৃণমূল ইকুয়াল টু মমতা বন্দ্যোপাধ্যায়, এটা এখনও হয়তো ঠিকই বলছেন উনি পলিটিক্যাল হিসেবে, কিন্তু দল হিসেবে তৃণমূলের আর এই মুহূর্তে সেই সাংগঠনিক শক্তি নেই এবং সেজন্যই তাদেরকে এই গোষ্ঠীদ্বন্দ্ব সামাল দিতে হয়। বিভিন্ন জায়গা থেকে সেলিব্রিটি, ক্রিকেটার, ফিল্ম স্টার এদেরকে এনে ব্যবহার করতে